আমার ইউটিউব চ্যানেলে সুপ্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি বিগত কয়েক মাস যাবৎ ক্লাস 5 to 10 ইংলিশ টেক্সট বুক থেকে প্রতিটি লেসন বাংলা অনুবাদের সাথে পড়ে আপলোড করতে চলেছি। যেমন আজকে ক্লাস 8-এর একটি প্রোজ সেন্টেন্স ওয়াইজ বাংলা ট্রান্সলেশন করে শোনাবো এবং সুপ্রিয় এবং মনোযোগী পাঠকগণ যদি মনোযোগ সহকারে এগুলো শোনে এবং অন্তর্দৃষ্টিতে দেখে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সে উপকৃত হবেই হবে। অতএব আমি আরও একটা কথা যোগ করতে চাই যে এই সেন্টেন্সগুলো যাই হোক, আর দেরি না করে মূল বিষয়ে আসছি। বিষয় হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। আমি প্রতিটি সেন্টেন্সের বাংলা অনুবাদ পরপর এগিয়ে যাব। তো দ্য গ্রেট এস্কেপ মানে হচ্ছে অল্পের জন্য রক্ষা। লেখক সুগত বোস। লেসন 4, দ্য গ্রেট এস্কেপ, সুগত বোস, দ্য পয়েট অ্যান্ড দ্য টেক্সট। Sugata Bose is a historian, author, and the gardener, professor of oceanic history and affairs at Harvard University. Born to the eminent freedom fighter Dr. Sisir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grand nephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharad Chandra Bose. In 2011, Bose published His Majesty's Opponent. The present text is an excerpt from this book. এখান থেকে বললাম বুক। এরপর বাংলা অনুবাদগুলো বলছি। সুগত বোস একজন ঐতিহাসিক লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহাসাগরীয় ইতিহাস ও বিষয়ক গার্ডিনার অধ্যাপক। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণ বোস এর ঘরে তাঁর জন্ম। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র এবং শরৎচন্দ্র বসুর নাতি। 2011 সালে বোস তার মহামৃত ম্যাজেস্টিজ অপোনেন্ট প্রকাশ করেছিলেন। বর্তমান পাঠটি এই বইয়ের থেকে একটি তুলে নেওয়া একটি অংশ। লেটস রিড মানে চলো পড়ি। Netaji Subhash Chandra Bose, born 23 January 1897, was one of the most famous Indian nationalist leader who fought for India's independence from British rule. To this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too.
In 1941, the British government put Subhas under house arrest, that is, confined him in his own house. The following narrative describes the exciting and courageous escape of Subhas Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম 23 জানুয়ারি 1897 ছিলেন অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। এই লক্ষ্যে তিনি আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে একটি মহিলা বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। 1941 সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতে বন্দি করে রাখে। নিম্নলিখিত কাহিনীতে সুভাষ বোসকে ভারতের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখতে ব্রিটিশদের খপ্পর থেকে যে উত্তেজনাপূর্ণ ও সাহসিকতার সঙ্গে পলায়ন করতে হয়েছিল তার বর্ণনা দেওয়া হয়েছে। Looking pale and thin, with a bushy, half-grown heart, Subhas was reclining on his pillows when Sisir, his nephew, entered Subhas' bedroom that December afternoon. Subhas made him sit to his right on the bed. Looking intensely at Sisir, he said, "Can you do some work for me?" Sisir nodded. ফ্যাকাশে এবং সরু, ঝোপঝাড়ের অর্ধেক বেড়ে ওঠা দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন যখন তার ভাইপো শিশির সেই ডিসেম্বরের বিকেলে সুভাষের শোবার ঘরে প্রবেশ করলেন। সুভাষ তাকে বিছানার ডান দিকে বসালেন। শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে তিনি বললেন, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। The task, as it turned out, was to help a plan to carry out Subhas' escape from India. Sisir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. কাজটি যেমন বোঝা গেল, সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা করা ও রূপায়ণ করার ব্যাপারে সাহায্য করা। শিশিরকে গভীর রাতে গাড়ি চালিয়ে তার কাকাকে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরের একটি স্টেশনে। From his uncle's residence at Elgin Road, Sisir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরে গিয়েছিলেন তার নিজের বাড়িতে এক
উডবার্ন পার্কে বিস্ময়কর অবস্থায় এবং চাপ বা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। পুলিশ সুভাষের বাড়ির ওপর নজর রাখছিল। Though it was normal for a nephew to visit an Elgin uncle's, Subhas had an additional excuse for meeting his nephew. Sisir was good at operating the radio. He helped Subhas listen to foreign broadcasts. যদিও ভাইপোর পক্ষে অসুস্থ মামার সাথে দেখা করা স্বাভাবিক ছিল, তবু তার ভাইপোর সাথে দেখা করার জন্য সুভাষের অতিরিক্ত অজুহাত ছিল। শিশির খুব ভালো রেডিও চালাতে পারতেন। তিনি সুভাষকে বিদেশে সম্প্রচার শুনতে সাহায্য করেছিলেন। Subhas and Shishir discussed various means of escape. সুভাষ ও শিশির পালানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতেন। Finally, they decided to drive out in the most natural fashion through the main gate. Sisir owned a German car called the Wondert, which he had Subhas chose for their journey. অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা খুব স্বাভাবিকভাবে বাড়ির দরজা সদর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। শিশিরের ওয়ান্ডারার নামক একটি জার্মান গাড়ি ছিল, যেটিকে তিনি এবং সুভাষ তাদের ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন। লেটস রিড টু। Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. Subhas was a co-worker in the freedom struggle against British Raj. He operated in the north-western frontier provinces. He was to help Subhas escape. সুভাষ আকবর শাহকে কলকাতায় তাঁর সাথে দেখা করতে ডেকে পাঠালেন। আকবর শাহ ছিলেন ব্রিটিশ সরকার এবং এর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সহকর্মী। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশগুলিতে পরিচালনা করতেন। তার সুভাষকে পালাতে সহায়তা করার কথা ছিল। Akbar Shah came to Calcutta. He was introduced to Sisir. Together they went to a shop in central Calcutta where they purchased baggy silver trouser and a black face for Subhas' disguise. Later, Sisir also purchased a suitcase, a bedroll, shirts, and pillows. Subhas was to carry these with him in the journey. Shishir then went to a printer's shop. He ordered a set of calling cards which read Muhammad Ziauddin, traveling inspector,
the Emperor of India Life Insurance Company Private Limited. This was the false identity with which Subhas was to travel. আকবর শাহ কলকাতায় এসেছিলেন। শিশিরের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হলো। তারা একসাথে মধ্য কলকাতার একটি দোকানে গিয়েছিলেন, যেখানে তারা সুভাষের ছদ্মবেশের জন্য ঢিলেঢালা সালোয়ার মানে পাজামা এবং একটি কালো ফেস টুপি কিনেছিলেন। পরে শিশির একটি স্যুটকেস, একটি গোটানো বিছানা, কিছু জামা এবং বালিশও কিনেছিলেন। সুভাষ এইগুলি তার যাত্রার সঙ্গে করে নিয়ে যাবেন। শিশির তখন একটি ছাপাখানা দোকানে গেলেন। তিনি একগোছা নাম, ঠিকানা, সংবলিত কার্ড বানানোর আদেশ দিলেন, যাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রমণ পরিদর্শক, এম্পায়ার অব ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভারত সাম্রাজ্য জীবন বীমা কোম্পানি লিমিটেড। এটি ছিল সেই মিথ্যা পরিচয় যেটা নিয়ে সুভাষকে ভ্রমণ করতে হবে। On 16th January 1941, Cecil finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wanderer at the back of the house. 1941 সালের 16ই জানুয়ারি শিশির একটু তাড়াতাড়ি তার রাতের খাবার শেষ করলেন এবং প্রায় রাত 8:30 মোটরগাড়ি চালিয়ে এলগিন রোড চলে যান। তিনি বাড়ির পেছনে ওয়ান্ডারটিকে দাঁড় করিয়ে রাখলেন। Shishir and Subhas had maintained a total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas' niece, Ila, and a male cousin, Duzen. Subhas and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. শিশির এবং সুভাষ পালানোর পরিকল্পনা সম্পর্কে গোপনীয়তা বজায় রেখেছিলেন। সুভাষের ভাইঝি ইলা ও খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া পরিবারের সদস্যরা কিছুই জানত না। সুভাষ ও শিশির অপেক্ষা করছিলেন যতক্ষণ না সে বোস পরিবারের বাকি সবাই ঘুমিয়ে পড়েছিল। Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. He was dressed in a long brown coat, baggy salwars, and a black face. He wore gold wire rimmed spectacles. সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে বদলে গিয়েছিলেন। তিনি একটি লম্বা বাদামি রঙের কোট, ঢিলেঢালা সালোয়ার মানে যেটি পাজামা, এবং একটি কালো ফেজ মানে টুপি পরেছিলেন। তিনি সোনার তার দিয়ে বাঁধানো চশমা পরেছিলেন। It was 1:35 a.m. The night was moonlit. তখন রাত্রি 1:35। যতটা রাতটা ছিল চন্দ্রালোকিক। Let's read 3. Subhas and Shishir hugged the inner wall of the long house corridor and
tipped down the back stairs to the car. Subhas sat in the back. Sisir drove the car. He started the engine and drove out from 38 by 2 Elgin Road, as he had done on so many past occasions. At Subhas Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. সুভাষ ও শিশির বাড়ির ভেতরে দীর্ঘ দালানের দেওয়াল আঁকড়ে ধরে পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। সুভাষ পেছনে বসেছিল, শিশির গাড়ি চালিয়েছিল। তিনি ইঞ্জিনটি চালু করেছিলেন এবং 38/2টি এলগিন রোড থেকে বেরিয়ে গিয়েছিলেন, যেমনটি তিনি অতীতে অনেকবার করেছিলেন। সুভাষের এলগিন রোডের বাসায় তার শোবার ঘরে আলো তখনও জ্বলছিল, এরকম ধারণা। দেওয়ার জন্য যে তিনি সেখানে রয়েছেন। কলকাতা যখন ঘুমাচ্ছিল, কাক ও ভাইপো হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে গেলেন। সুভাষ poured Sisir coffee from a thermos. They shared a few anxious moments together when the car engine faltered once. It started again, and Sisir dashed at high speed through the dark night. At around 8:30 a.m., they arrived at Barasri near Dhanbad. They put up at the house of Sisir's brother Ashok. Subhas kept his disguise on as Muhammad Ziauddin and said he had come on insurance business and was given a room to rest during the day. They met and walked in the evening and had an early dinner. সুভাষ শিশিরকে একটি ফ্লাক্স থেকে কফি ঢেলে দিলেন। তারা কয়েকটি উদ্বেগজনক মুহূর্ত একসাথে কাটিয়েছিলেন, যখন গাড়ির ইঞ্জিন একবার কাজ করছিল না। এটি আবার শুরু হয়েছিল এবং শিশির অন্ধকার রাতের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটছিল। সকাল 8:30টার দিকে তারা ধানবাদের নিকটবর্তী বারারি নামক একটি জায়গায় পৌঁছলেন। তারা শিশির ভাই অশোকের বাড়িতে থাকলেন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি বিমা ব্যবসায় এসেছেন এবং দিনের বেলা তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। সন্ধ্যাবেলায় তারা সাক্ষাৎ করলেন এবং কথাবার্তা বলেছিলেন এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়েছিলেন। Muhammad Ziauddin left alone for Guma station, which was some distance away. He wanted to catch the New Delhi Kalka mail from there. মোহাম্মদ জিয়াউদ্দিন কিছুটা দূরের গোমো স্টেশনের উদ্দেশ্যে একা রওনা হন। তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। A little farther from the house, Sisir picked him up in his wanderer and drove towards the railway station.
They reached Gomo station in the moonlit night. A sleepy porter collected their luggage. বাসা থেকে কিছুটা দূরে শিশির তাকে তার ওয়ান্ডারে তুলে নিয়ে রেল স্টেশনের দিকে এগিয়ে গেলেন। জ্যোৎস্না কলকিত রাতে তারা গোমো স্টেশন পৌঁছেছিলেন। একটি ঘুমন্ত কুলি তাদের ব্যাগপত্র সংগ্রহ করেছিলেন। I am of you, go back, Subhas said as parting words. Sisir watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. He disappeared into the darkness toward the platform on the opposite side. The Delhi Kalka Mail released steam. Sisir heard the rhythmic clatter of the wheels and saw the train light moving away. আমি চললাম, তুমি ফিরে যাও, বিদায়সূচক কথা হিসেবে সুভাষ বললেন। শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন। তিনি বিপরীত দিকের প্ল্যাটফর্মের দিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। শিশির চাকার ছন্দময় ঘর ঘর শব্দ শুনতে পেলেন এবং ট্রেনের আলোগুলিকে দূরে সরে যেতে দেখলেন।